সামনে আমার এইচএসসি এক্সাম ছিল, বোর্ড এক্সাম। বোর্ড এক্সাম। ওই সময় থেকে আমার দুঃসময় আর কি শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি বাবার উপর রাগ করে, আমার বেস্ট ফ্রেন্ড ছিল একটা, একসাথে কোচিং করতাম মোহাম্মদপুরেই। ওইখানে ওকে আমি বললাম যে আমাকে জবের ব্যবস্থা করে দিতে, যদি আমার জব সম্পর্কে কোনো ধারণা ছিল না। কিন্তু তখন ওই মুহূর্তে আপনার জবের কেন দরকার ছিল? মানে আপনি যতটুকু বলেছিলেন আপনার বাবা বা আপনার পরিবার তো মোটামুটি সলভেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আমার জেদ ছিল যে আমি তাদের কাছ থেকে আর কোনো টাকা পয়সা নিব না, তারা আমাকে কেন ভুল বুঝলো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম একটা রাগ কাজ করেছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর একটা স্কুলে, কেজি স্কুলে জব পেয়ে যাই মাত্র 1500 টাকা স্যালারিতে। আচ্ছা, ওইটা আমার কাছে তখন অনেক ছিল। যেহেতু নিজে জীবনে প্রথম ফার্স্ট আর্ন করছেন আপনি। হ্যাঁ, জানুয়ারি থেকে শুরু করলাম, শুরু হলো। তো ওই সময়টাতে একদিন সে আমাকে ফোন দিয়ে হঠাৎ বলে যে সে তার মায়ের সাথে আমাকে কথা বলাতে চায়। তো আমি নিষেধ করার আগেই তার মায়ের কাছে ফোনটা চলে যায়। মোবাইলটা তার মাকে দেওয়ার পরে তার মা আমাকে সাথে কথা বলে এবং আমি সালাম দিই, তার সাথে কথা বলি। কথা বলার পরে সে আমাকে রিকোয়েস্ট করতে থাকে সেদিনই যে আমি যেন তার সাথে একবার দেখা করি। দেখা করতে চায়, তো আমি আর কি মানা করতে পারছিলাম না, আবার হ্যাঁও করতে পারছিলাম না। যেটা হয় আর কি, যে যারা আসলে মুখ ফুটে মুখের উপরে কিছু বলতে না পারে তাদের আসলে সব দিকেই যন্ত্রণা, কোনো কিছুতেই না করা যায় না। হ্যাঁ, যেহেতু সে আমার মুরব্বি, তো আমি তাকে বুঝাচ্ছিলাম আন্টি আমি আসলে অনেক ব্যস্ত, লেখাপড়া নিয়ে, কোচিং নিয়ে, স্কুল নিয়ে। তো বললো সমস্যা নেই, আমি তোমার স্কুলে যে অলরেডি তোমাকে একবার দেখে আসছি। ওরে বাবা, আচ্ছা, কিন্তু তোমার সাথে আমি একটু কথা বলতে চাই দেখা করে। তো বললো সমস্যা নেই, তোমার আসতে হবে না, আমি তোমার কোচিং এর রাস্তাটায় দাঁড়িয়ে থাকবো, কথা হবে। আচ্ছা, তারপর আসলো? হ্যাঁ, তারপর দেখা হলো। আমার সাথে একটা কলিগ ছিল, সে ডিরেক্ট তাদের বাসায় নিয়ে গেল দেখা করে, যে আসো। আমি বললাম কোথায় যাচ্ছি আমরা? বললো বাসায় আসো, সমস্যা নেই। ও কেউই নেই বাসায়, আমি আছি আর হচ্ছে ওর দাদি আছে, আর কেউ নেই। তো গেলাম বাসায়, পায়েস খেতে দিল এবং একটা বিয়ের পাত্রীকে যেভাবে প্রশ্ন করা হয় ওরকম প্রশ্ন করা ছিল। আমি এবং আমার কলিগ দুজনে অবাক হচ্ছিলাম যে এই ধরনের প্রশ্ন আমাদেরকে কেন করছে। আমি মানে বলতে চেয়েও বলতে পারছিলাম না, লজ্জা লাগছিল, খুবই কথা কম বলতাম। তো সেদিনের মতো ওখান থেকে বের হয়ে আসলাম। তারপরে কন্টিনিউ সে তো আমাকে ফোন দেয়, এবং তার মাও আমাকে দিনে 4 থেকে 5 বার কম হলেও ফোন দিবে। হ্যাঁ, ফোন দিয়ে খোঁজ খবর নিবে, কোথায় আছি, কেমন আছি। এবং রাস্তায় অনেক সময় স্কুলের সামনে যেও সে আমার সাথে দেখা করে আসে। তো আরেকদিন তার বড় ভাইয়ের বাচ্চার বার্থডে থাকে, সেদিন আমাকে ইনভাইট করে। তো কোন একটা কারণে আমি যাই না, যেহেতু রাত্রেবেলা, আমি সন্ধ্যার পরে বাইরে বের হতাম না। আর আমার ভয় ছিল আমার মা বাবা যখন এই কথাটা জানবে ওরা অন্য কিছু আরো মনে করবে যেটা আমি করছি না। তো এই জন্য আমি যাইনি। না যাওয়ার কারণে সে হচ্ছে, আমি পরবর্তীতে জানতে পারলাম যে সে মদ খেয়ে মাতলামি করেছে, মানে আমি যাইনি এই জন্য, হাত পা কাটাকাটি এরকম কিন্তু কিছু করেছে। তো আমার কাছে একটা ফোন আসলো এবং আমাকে বলা হলো যে আপনার জন্য তো এরকম এরকম ও করেছে, আপনি জানেন। তো আমি ভাবছিলাম যে কেমন পাগল লোক। মানে আপনি তখন ভেবেছিলেন যে এই কাজটা আসলে ও হচ্ছে গিয়ে আপনি জাননি, সেই রাগে ক্ষোভে করেছে, সেই আর কি এটা বলানো হয়েছে তাকে দিয়ে যে আমি যাইনি তাই এরকম নাকি করেছে। তো এবং আমি যে ঘরে থাকি সেই ঘরের জানালা দিয়ে আমার ছবিও তুলে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখেছে আমার পাশের বাসার আন্টি, পাশের রুমের আন্টি। তো সে তো এত কিছু জানে না, সে আমাকে বললো, ভয় দেখালো বলতে সত্যি যে ও তো ভালো না, এখন ছবি তুলে নিয়ে গেছে, কি করতে পারে। আমার সেদিন সারা রাত ঘুম হয়নি। আমি হচ্ছে খুব ভয় পেয়ে গেছিলাম, কান্নাকাটি করছিলাম। এবং সকালে আমি তার মাকে ফোন দিই এবং বলি যে এরকম এরকম হয়েছে। তো তার মা আমাকে অভয় দেয় যে না এরকম কিছুই হবে না, কিছুই করবে না, হয়তো এমনি করেছে। গেল। তারপরে মাঝে একদিন আমাকে আবার ডাকা হয় তার বাবার সাথে কথা বলার জন্য, যে ওর বাবা তোমার সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা, আপনি কখনো প্রশ্ন করেননি যে বেশি জোরে লাগছে কথা? না, তাকাবো না থেকে কথা বলার সময়। না তাকাবেন, কিন্তু আমি যে আপনাকে ফোন দিয়ে, সবাই তো আজকে আপনিও ব্ল্যাক পরেছেন, আমিও ব্ল্যাক পরেছি, সবাই তো ভাববে আমি আপনাকে ফোন দিয়ে বললাম গুরু আপনি কালো পরে আসেন, কিন্তু আপনি যে আমাকে ফোন দিয়ে বললেন শান্তু তুই আজকে কালো পরে আসিস, এটার জন্য যে আমি পরে আসছি মানুষ তো এটা বুঝবে না। আসলে আমি তাই বলছি এবং সেটার জন্য আমি, আমার অন্য কোনো কালার ছিল না, আমি বললাম যে তুই পরে আসিস।
অ্যাকনলেজ, বাট তাকাবো না তুই যখন কথা বলবি তাই। অবশ্যই তাকাবেন। আমি অনেক প্রিটি একটা মেয়ে। আপনি তো ওকে, আপনি সুন্দরের পূজারী। আপনি তো সুন্দর দেখতে শিওর। মেয়ে। আজকে ২ পাশে আপনার ২ মায়াবতী নিয়ে আপনি বসছেন। আপনার তো অনুভূতিই অন্যরকম হবার কথা আজকে। তুই এত পেন নিচ্ছিস কেন? কারণ এই যে মিষ্টি একটা মুখ, এখান থেকে যে অনেকগুলো হয়ে গেছে, তুই বুঝতে পারিস জি এটা গুরু। ফ্রাস্ট্রেশনের জন্য? আর তো কিছু না, এটা হতাশার জন্য। জান আমার, কেন এটা করতে হবে? ভাড় মে যায় গোটা দুনিয়া জান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই কথাটা বলা হয়। আল্লাহ কমিটেড হয়েছেন যে আল্লাহর পেয়ারা হাবিব যদি পৃথিবীতে না আসতেন তাহলে নাকি পৃথিবী তিনি তৈরি করতেন না। কিন্তু এটা তো ঠিক যে সব আছে, তুই আছিস নাই, বা আমি নাই, বা আমাদের পাশের এই মানুষটা নাই, এই ভালোবাসা মানুষটা শান্ত নাই, এই পৃথিবী কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকতো জান। এই প্রকৃতি অসম্পূর্ণ হয়ে যেত, বলতো যে কারো একজন মনে হয় আসার কথা ছিল, ও আসেনি, তাই পরিপূর্ণতা পাচ্ছি না। জান, এত কষ্ট কাউকে নিজেকে দিতে নাই। আমি তুই কথা বলতেছিস স্যার, তোর দিকে তাকায় আছি, এত মিষ্টি একটা মেয়ে দেখতে, কিন্তু এই যে আমি বারবার ওই জিনিসটা চোখ পড়তেছে, শুধু ফ্রাস্ট্রেশনের কারণে, হতাশার কারণে। খারাপ কথা বলি, তুই মনে কিছু নিস না। ফাক অফ, এক্স্যাক্টলি ফাক অফ। কে আছে বা কে নাই, তোর যদি দোষ না থাকে, কারোর জন্য এত ভাবনা ভাবতে নাই যে তোর জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। বাপ, জি গুরু। আমার খুব খারাপ লাগতেছে এটা দেখতে। আমি বারবার কল্পনায় চিন্তা করার চেষ্টা করতেছি যে আমার বোনটার চুলের শুরুটা এখান থেকে, এবং আমাকে পেন দিচ্ছে এটা। আমার 2টা বোন আছে, ছোট বোনটা একটা রেপুটেড প্রতিষ্ঠানের টিচার। আমি এক্স্যাক্টলি তোকে ওই জায়গাতে দেখতেছি, আমার কলিজা পুড়তেছে যে আমার বোনটা যদি চুলটা এখান থেকে শুরু হয় তা আমার তো কলিজা পড়ে যেত, গোটা পৃথিবীর সাথে আমি যুদ্ধে ঝাঁপায় পড়তাম। বাপ, তারপর বল। আমি একটু ছোট্ট করে বলি মারিয়া, আমাদেরকে অনেকে দেখতে পাচ্ছে। আজকে অনেকদিন পরে একই সাথে এত বন্ধুরা যুক্ত হয়ে আছেন। এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রায় 950 মানুষ আমাদেরকে দেখছেন। তো আপনাদের কাছে আমার আসলে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আজকে আমরা নিজেদের সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার চেষ্টা করি। আর গুরু যদি গুরুর যে সৈন্য সামন্ত আছে তাদেরকে যদি গুরু কিছু বলেন, ইটস আপ টু দেম। ইটস আপ টু দেম। ওরা জায়েদের মতো একটা ফটকাবাজের ফ্লিপ তো হয় না, সাইড ফ্লিপ, মানে একটা ফকিনি টাইপের ফ্লিপ মারাতে ভাইরাল করবে নাকি একটা ভালো মানুষের ভালো লাগার কারণটাকে বহু মানুষের কাছে পৌঁছায় দিবে। ইটস আপ টু ইউ না? এই জন্য আমার কাছে মনে হয় না যে, জাহিদ খান নিজেও বলে যে আমি তো ভাইরালের দাদা। এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যে এই লোকটা, যে লোকটা ফারুকি, এই লোকটা তো একমাত্র দায়ী যে ব্যক্তিটা নাকি ভাষাটাকে বিকৃত করে দিয়েছিল। আজকে একটা নতুন একটা ট্রেন্ড তৈরি করেছে এই লোকটা, সেটা হচ্ছে যে ওর কোন একটা মুভির জন্য সে দ্বারস্থ হয়েছে জাহিদ খানের। বাই দ্য ওয়ে, জাহিদ খানকে নিয়ে কিন্তু আমি আমার পার্সোনাল চ্যানেলে প্রোগ্রাম করেছি। না মানে সেটা আমি নিজে থেকে কি করে বলি? না, আমি করেছি, কারণ আমি তো ফকিনি টাইপের মানুষ, বাট উপরতলা মানুষজন সবাই ওকে ক্যাশ করার চেষ্টা করতেছে। ওখানে দেখলাম যে ওই লোকও প্রমোট করতেছে, এবং বাই দিস টাইম আরেকটা ছেলে আছে, হি ইজ দ্য ওয়ান অফ দ্য, মানে এই টাইপের সের একটা পুরোধা বলা যায়, জয়। আমি তাকে পছন্দ করি না, তার উপস্থাপনা বা কোনো কিছুই আমার জঘন্য রকমের লাগে। বাট এই ছেলেটাও দেখছি প্রমোট করতেছে, এবং ফাইনালি জায়েদ 2টা ডিগবাজি মেরে প্লেনের ককপিটে বসে বলতেছে যে তোমরা এত তারিখের এই প্রোগ্রামটা দেখো। সো এভরিবডি ইজ মহতাজ না, ডিপেন্ডেড এই ধরনের মানুষের জন্য। এবং আমি ভাবলাম যে আমি সহ সবাই ডিপেন্ডেড। সো দিস ইজ সো আনফরচুনেট এই জাতির জন্য, যে মানুষের এই ধরনের কোয়ালিটির মানুষের জন্য আমরা ডিপেন্ড করতে পছন্দ করি।